ইরফানের সারারাত বসে হেঁটে নয়তো এপাশ ওপাশ পায়চারি করে কেটেছে। সারা রাতে মোটামুটি 1 প্যাকেট সিগারেট পোড়ানো শেষ। ইজির চেয়ারে বসে লাস্ট সিগারেট টান, হাতের 2 আঙুল ধরে বার 2-1 ঠুকা দিল। এরপর আবারও টুটের ফাঁকে ছেড়ে কয়েকবার শূন্য ধোঁয়া চুড়ল। সিগারেটের অবশিষ্ট ছোট্ট অংশটা ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। আবারও খানিক পায়চারি করলো। ফজরের আজানে ইরফান দাঁড়িয়ে যায়। আকাশ পানে চেয়ে আজানের প্রতিটি ধ্বনি শুনল। সারারাত এমন ঠান্ডা পরিবেশে উদাম গায়ে থাকায় শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। তবে ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। আজান শেষে ওয়াশরুমে গিয়ে অজু করে বের হলো। ঘরেই নামাজ পড়ে শুদ্ধকে টেলতে লাগলো। শুদ্ধর নড়চড় নেই। বিরক্ত হয়ে জোরে সুরে একটা লাথি দেয়। শুদ্ধ ঘুমের মাঝেই টাস করে পড়ে যায় বিছানা থেকে। কোমরে হাত দিয়ে ঘুম ঘুম চোখে বলে, কোন বিয়াদব আমায় ফুটবল ভাবছিস রে? আরো ভালো করে দেখ আমি মানুষ। ইরফান পাত্তা দিল না শুদ্ধর কথা। সে চুপচাপ শুয়ে পড়ল। এদিকে শুদ্ধর ঘুম উবে যায়। দরফর করে উঠে বসে কাল রাতে একবার পড়েছিল, এখন আবার। গুম গুম চুকে বিছানার দিকে তাকিয়ে দেখলো ইরফান আয়েশ করে শুয়ে। দাঁতে দাঁত চেপে বলল, তুই আমায় ফেলেছিস? এই মির্জাফরদের মতো আচরণ করা বন্ধ করবে তুই? ইস, কোমরটা গেল আমার। ইরফান চোখ বুজে বলে, 2 ঘন্টা পর ডেকে দিবি। ঘুম থেকে উঠে যেন 1 কাপ ব্ল্যাক কফি পাই। শুদ্ধ দাঁত কিরমির করে বলে, আমাকে তোর কাজের মাসি মনে হচ্ছে? না, কাজের মামা মনে হচ্ছে। ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ উঠে দাঁড়ালো। ইচ্ছে করলো ইরফানের পাছায় 1 লাথি দিয়ে একদম ওর বাড়ি পাঠিয়ে দিতে। শালা বেয়াদব, তার জীবনটা বেজে খায়। সাদিকিয়ার বলে তার মামির কপাল পুড়েছে। এমন রাতের জামাই ছেলে নিয়ে যে কিভাবে সংসার করলো তা ভেবেই শুদ্ধর মনে হয় তার মাথার চুল ফাঁক ধরে যাবে। এসব রেখে সেও নামাজ পড়তে গেল। মাইরা সকালে উঠে নামাজ পড়ে নিল। মাথা ব্যথায় ঘুম ভালো হয়নি, কিন্তু সকালে ওঠার অভ্যাস তার। তাই বিছানায় সারাদিন চোখ বুজে থাকলেও আর ঘুম আসবে না সে জানে। ভোরের আলো ফুটেছে। ঘরের দরজা খুলে মাইরা চুপি চুপি এদিক ওদিক উকিঝুঁকি দিল। দৃঢ় পায়ে ঘর থেকে বেরোলে তার সামনে শাশুড়িকে দেখে স্ট্যাচু হয়ে যায়। রুমা নেওয়াজ গম্ভীর মুখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা তার শাশুড়ির তাকানোয় মাথা নিচু করে নিল। রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, ইরফান কোথায়? মাইরা মাথা উঁচু করে ভ্রু কুঁচকে তার শাশুড়ির দিকে তাকালো। নামটা আজকেই প্রথম শুনল। এই বাড়িতে কে কে থাকে সে তো জানে না। এই বেটা আবার কে? আর তাকেই বা জিজ্ঞেস করছে কেন? রুমা নেওয়াজ কর্কশ কণ্ঠে বলে, কি হলো, কথা বলছো না কেন? মাইরা জাকি দিয়ে উঠে আমতা আমতা করে বলে, জি আসলে আমি তাকে চিনি না, আপনি যদি বলতেন সে এই বাড়ির কোনো সদস্য। রুমা নেওয়াজ বিরক্ত হয়ে বলল, নিজের স্বামীর নামটাও জানো না? বিয়ে করেছো কেন তাহলে? মাইরা বেঁকা চেকা খেয়ে গেল। আসলেই স্বামীর নাম জেনে নেওয়া উচিত ছিল, তবে মুখ নিষ্পিস করলো কিছু কথা বলার জন্য। অমন বেয়াদব বরের নাম জানার দরকারও নেই তার। কালকে রাতের কথা মনে পড়লো। লোকটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। অত রাতে ভালো ছেলেরা তো বাইরে যায় না। মুখ ফসকে বলে দে, আমার মনে হয় আপনার ছেলে খারাপ কাজে জড়িত, আপনার খোঁজ নেওয়া উচিত। রুমা নেওয়াজ ধমকে বলেন, থাপ্পড় খাবে আমার ছেলের নামে আর একটা বাজে কথা বললে। এরই মাঝে তারেক নেওয়াজ ঘর থেকে বেরিয়ে এসে বলেন, ওকে এভাবে বকছো কেন? ও আমার ছেলের নামে উল্টাপাল্টা বলছে। একে তো স্বামীর নাম দাম খোঁজখবর কিছুই জানে না, তার উপর আবার অপবাদ দিচ্ছে। তারেক নেওয়াজ ফুস করে শ্বাস ফেলে বলল, তুমি রান্নাঘরে যাও, আমি ইরফানের খোঁজ নিয়েছি, ও শুদ্ধর বাড়ি আছে। রুমা নেওয়াজ গজগজ করতে করতে রান্নাঘরের দিকে গেলেন। মাইরা মাথা নিচু করে মুখ পাকালো। মা ছেলে এক গোয়ালের গরু, মুখ থেকে শুধু নিম পাতার রস ঝরে। তারেক নেওয়াজ মাইরাকে বলে, নামাজ পড়েছ আম্মু? মাইরা আমাই হেসে বলল, জি আঙ্কেল। আমি এখনো আঙ্কেল? বাবা হই তোমার, বাবা বলবে। মাইরা এক কথায় রাজি হয়ে মাথা নেড়ে বলে, জি আচ্ছা বাবা। বিকেল বেলায় মাইরা তার শ্বশুরের সাথে বের হয়েছে। তারেক নেওয়াজ মাইরাকে নিয়ে বের হয়েছে। মূলত মেয়েটা গ্রামের মেয়ে, সারাদিন ঘরে বসে আছে। তাই ভাবলেন বাইরে একটু ঘুরিয়ে নিয়ে যাক, তার ছেলের তো খোঁজ নেই। একটা ব্যাপার ভাবলেন, মাইরার কাছে ফোন নেই। তাই প্রথমে মাইরাকে নিয়ে ফোনের দোকানে গেলেন। মোটামুটি ভালো একটা ফোন কিনে দিলেন মাইরাকে। মাইরা চঞ্চল প্রকৃতির মেয়ে, তাকে কেউ চকলেট দিলেও সে খুশি হয়ে নিবে। কিন্তু ফোন নিতে কেমন যেন সংকোচ বোধ করছিল। সে বাড়িতে তার মায়ের ফোন চালাতো টুকটাক। তারেক নেওয়াজ মাইরার সংকোচ বুঝতে পারলে তিনি সুন্দর করে বুঝিয়ে বলেন, তিনি মাইরার বাবা। মাইরা খুশি হয়ে তার শ্বশুরের থেকে ফোন নিয়ে নেয়। খুশিতে একবার লাফ দিতে চায়,
কিন্তু আশেপাশে এত মানুষ দেখে নিজের ইচ্ছেটাকে দমিয়ে নেয়। এরপর তারেক নেওয়াজ মাহিরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে মাহিরার দুই বান্ধবীর সাথে দেখা হয়। তারা আগে গ্রামে থাকতো, ক্লাস 9-এ ওঠার পর শহরে চলে এসেছে। প্রায় 2 বছর পর দেখা হলেও একে অপরকে দেখে চিনতে পারে। তুই মাহিরা না? কারো কণ্ঠে মাহিরা পাশ ফিরে তাকালো। তার প্রিয় বান্ধবীকে দেখে এক প্রকার তার উপর ঝাঁপিয়ে পড়ে। বান্ধবীদের দেখে নিজের চাঞ্চল্যভাব চেপে রাখতে পারেনি। রাইসা হেসে মাহিরাকে আগলে ধরে। এ তো আগের মতোই আছে, শুধু লাফিয়ে বেড়ায়। পাশ থেকে মাইশা হেসে বলল, তুই এখানে কেন? গ্রাম থেকে কবে আসলি? মাহিরা রাইসাকে ছেড়ে বলে, আমার বিয়ে হয়ে গিয়েছে। মাইশা আর রাইসা একসাথে অবাক হয়ে বলে, কি? মাহিরা পাশ ফিরে তার শ্বশুরের দিকে একবার তাকায়। তারেক নেওয়াজ গলা ঝেড়ে বলে, আম্মু তুমি তোমার বান্ধবীদের সাথে এখানে বসো, আমার কাজ আছে, আমি কাজ সেরে তোমাকে এখান থেকে নিয়ে যাব, কেমন? মাহিরা হেসে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা বাবা। তারেক নেওয়াজ বেরিয়ে গেলে 3 বান্ধবী রেস্টুরেন্টের এক কোনায় ফাঁকা টেবিলে গিয়ে বসে। রাইসা প্রশ্ন করে, গল্পটা বল, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, ইটিস পিটিস করতিস নাকি? মাহিরা রেগে বলল, একটা তাবড়া খাবি? আমার খেয়ে দিয়ে কাজ নাই, আম্মু বিয়ে দিয়ে দিল, সৎ বাবা আমায় দেখতে পারে না, তাই। মাহিরার কথা শুনে 2 বান্ধবী একটু খারাপ লাগলো। তারা জানে মাহিরার বাবা মারা যাওয়ার পর তার মা আরেকটা বিয়ে করে। মাহিরার মা যদিও মাহিরাকে আগলে রাখতো, তবে পরের সংসারে আগের পক্ষের মেয়েকে চাইলেও সেভাবে দেখতে পারতো না। রাইসা মাইশা মন খারাপ করে বলল, বুঝেছি, আচ্ছা বাদ দে, বিয়ে তো শহরে হয়েছে, ফ্যামিলি ভালোই হয়তো। জামাই কি হ্যান্ডসাম নাকি টাকলু মামা? মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, জানি না, শুধু জানি বুড়ো। মাইশা গালে হাত দিয়ে বলল, শেষমেশ বুড়ো? তুই দেখিসনি কেন? মাইরা এত সব বলতে চাইল না, ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলল, তোদের খবর বল, পরীক্ষার প্রিপারেশন কেমন? তারা টুকটাক কথা বলতে লাগলো। ইরফান শুদ্ধ ভার্সিটির ক্লাস শেষে একটা রেস্টুরেন্টে আসে। তাদের সাথে আরেকজন কলিগ রিপনও এসেছে। ইরফান গম্ভীর মুখে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে। এদিকে শুদ্ধ রিপনদের কথার শেষ নেই। ইরফান যেমন স্বল্পভাষী গম্ভীর স্বভাবের, শুদ্ধ আর রিপন তেমনি ইরফানের উল্টো ক্যারেক্টার। ইরফানেরা মাহিরাদের ডান পাশের ঠিক একটা টেবিলের পরের টেবিলে গিয়ে বসে। শুদ্ধ আর রিপন মাহিরাদের থেকে পিঠ ফিরিয়ে বসেছে, অপর পাশে ইরফান। এদিকে মাহিরার 2 বান্ধবী ইরফানদের দেখে পিঠ ফিরিয়ে বসেছে, আর মাহিরা বসেছে ইরফানের মুখোমুখি হয়ে। মাঝে খুব বেশি ব্যবধান না নেই। মাহিরা কথা বলতে বলতে হঠাৎই সামনের দিকে চোখ পড়লে তার চোখ বড় বড় হয়ে যায়। ভীতকণ্ঠে বলে, বান্ধবী, এখানে পাগল এসেছে, পাগল, চল পালাই। মাইশা বলে, কোথায়? মাহিরা ডান হাতের আঙুল দিয়ে ইরফানের দিকে ইশারা করে দেখালে। মাইশা রাইসা দুজনেই উল্টো ঘুরে তাকালো। মাহিরার বয়স মোটামুটি জুড়ে ছিল, যার ফলে কথাটা ইরফানের কানে পৌঁছায়। শুদ্ধ আর রিপন উল্টো ঘুরে তাকায়। ওদিকে ইরফানও মাহিরার দিকে ভ্রু কুচকে চেয়ে আছে। মাহিরা ইরফানের দিকে তাক করে রাখা আঙ্গুল এখনো নামায়নি। মাইশা রাইসা ভ্রু কুচকে বলল, আরে কোথায় পাগল, ভদ্রই তো লাগে, আরে এমন বড় চুল কতজন তো স্টাইল করে রাখে, আবাল। কথাটা বলে এদিক ফিরে মাহিরার দিকে তাকালে দেখলো মাহিরা এখনো হাবার মতো ইরফানের দিকে আঙুল তাক করে আছে। রাইসা নিজের কপালে একটা বাড়ি মেরে মাহিরার হাত নামিয়ে দিয়ে বলে, আরে এভাবে আঙুল তুলে আছিস কেন? কি বলবে মানুষ, আজব। ইরফান শক্ত চোখে মাহিরার দিকে চেয়ে আছে। শুদ্ধ ব্রুকুচকে বিড়বিড় করে বলল, যাক, কেউ একজন তো চিনতে পারলো আমাদের সাথে এক পাগল গুড়ি করে। ইরফান হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে যায়। রিপন শুদ্ধর পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, এমনিতেই রেগে গেছে, শুনলে তোর 12টা আগে বাজাবে। কথাটা বলে নিজেও দাঁড়িয়ে ইরফানের পাশে এসে দাঁড়ায়। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মাহিরার দিকে চেয়ে যেন টুক করে গিলে খাবে। মাহিরা ভীত চোখে ইরফানের দিকে তাকিয়ে আছে, ভয়ে কাঁপছে। পাগলকে পাগল বলে খেপিয়ে দিয়েছে, এখন তার কি হবে? শুদ্ধ একবার মাহিরার দিকে তাকালো, আরেকবার ইরফানের দিকে। মাহিরাকে দেখে বাচ্চাই লাগলো। এই বাচ্চাটা না বুঝে বলেছে, কিন্তু তার ভাইটা না বুঝে এই বাচ্চাকে এখন কি করবে সেটাই তার ভাবনায়। ইরফান মাহিরার দিকে এগিয়ে যেতে নিলে শুদ্ধ দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, মেয়েটা ছোট, এখানে সিন ক্রিয়েট করিস না, বাদ দে। না বুঝে বলে ফেলেছে, আমি তো বলেছি তুই তামিল মুভির নায়ক। ইরফান রেগে চিৎকার করে বলে, ওর সাহস কি হয় আমাকে এভাবে বলার? মাহিরা চুপ বড় বড় করে নিজেকে গুটিয়ে নেয়।
ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে মাহিরার দিকে এগিয়ে আসলে মাহিরা ভয়ে একদম কোনায় গিয়ে গুটিসুটি মেরে নিচে লুকাতে চায়, কিন্তু লুকানোর মতো জায়গা না পাওয়ায় একদম কোনায় গুটিসুটি মেরে দুয়া দরুদ পড়তে লাগলো। মাইশা আর রাইসা দুজনেই আহাম্মক হয়ে তাকিয়ে আছে। ইরফান মাহিরার পাশ বরাবর দাঁড়িয়ে বলে, হে ইডিয়েট গার্ল, বাইরে বেরিয়ে এসো। মাহিরা কেঁদে নিবে প্রায়, ভীত স্বরে বলে, দোস্ত আমায় বাঁচা, এই পাগলটা আমায় মেরে ফেলবে। ইরফানকে আবারও পাগল বলায়, রাগে টেবিলের উপর ধুপ করে একটা পাঞ্চ মারে। আশেপাশে মানুষ সার্কাস দেখছে বসে বসে। ইরফান রেগে বলে, বেরিয়ে এসো নয়তো। মাইরা মাথা উঁচু করে রেগে বলে, একদম এগোবেন না, আমার কিন্তু বেশি বয়সের একটা জামাই আছে, বয়স বেশি তাই বুদ্ধিও বেশি, আপনাকে একদম উড়িয়ে দিবে বলে দিলাম। মাইরার কথায় শুদ্ধ রিপন পেকাচিকা খেয়ে যায়। ইরফান ব্রুকুচকে বলে, হোয়াট? মাইরা বিড়বিড় করে বলে, শালা ইংরেজ আবার ইংলিশ জড়ছে, এই ব্রিটিশকে কেউ বাংলাদেশ থেকে বের করে দেয় না কেন? রাইসা মাইশা দুজনের মাথা ফাটাতে ইচ্ছে করছে। এই মাইরা আর শুধরালো না, বিয়ে হয়েছে তবুও এমনই থেকে গিয়েছে। এর বুড়ো জামাই একে সামলাবে কিভাবে? রাইসা ইরফানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া ওর হয়ে আমরা সরি, আসলে ও না বুঝে বলে ফেলেছে। মাইরা রাইসার কথায় রেগে বলল, আরে তোরা সরি বলছিস কেন? জানিস এই পাগল দুদিন আগে আমায় অ্যাক্সিডেন্ট করিয়েছিল। আরে এ তো ইংরেজ, বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, আর তোরা সরি বলছিস? মূর্খের দল সব। মাইরার কথা শুনে তার দুই বান্ধবী তার দিকে রেগে তাকালো। উফ, এই মেয়েটার মুখ বন্ধ হয় না কেন? বুঝে পায় না। ইরফানের শরীর যেন আগুন ধরিয়ে দিচ্ছে মাইরার প্রতিটি কথা। শুদ্ধ ডুব গেলে ইরফানকে জোর করে টেনে কয়েক পা পিছিয়ে নিয়ে আসে। মাইরা যখনই দেখলো ইরফান একটু পিছিয়েছে, অমনি বসা থেকে দাঁড়িয়ে কোণা থেকে বেরিয়ে আসে, এক দৌড়ে চলে যাবে। তার আগে ইরফান এগিয়ে এসে মাহিরার হিজাব টেনে ধরে। মাহিরার পা থেমে যায়। কি সুন্দর করে হিজাব বেঁধেছিল, সব পিন ছুটে গেল বোধহয়। মাথা থেকে হিজাব ছুটে গেলে তার শরীরে তো কিছুই থাকবে না। সে বয়ে মাহিরার পা থেমে যায়। শুদ্ধ পাশ থেকে ইরফানের শরীরে হাত বুলিয়ে বলছে, ছেড়ে দে রে, দেখ মানুষ তাকিয়ে আছে। ইরফান রেগে বলে, এই ইডিয়েট আমার ভুলভাল পদবি দিয়ে যাচ্ছে, ওকে আমি ছাড়বো না, ওর লাইফটা জাস্ট হেল করে দিব আমি, স্টুপিড গার্ল। মাহিরা ইরফানের কথার মাঝেই সুযোগ বুঝে একটু এগিয়ে এসে ইরফান যে হাতে তার হিজাব টেনে ধরেছে সে হাতে তার দুহাত দিয়ে গায়ের জুড়ে খামচি দিয়ে ধরে। ইরফান রাগান্বিত চোখে ভ্রু কুঁচকে তাকায় মাহিরার দিকে। মাহিরা ভেবেছিল এই কাজ করলে লোকটার হাত আলগা হবে, সেই সুযোগে সে পালাবে, কিন্তু এই লোকটা তো নির্বিকার। মাহিরার নিজেরই হাত ব্যথা হলো, এই লোকের কোনো ভাবান্তর নেই। মাহিরা অবাক চোখে ইরফানের দিকে চেয়ে ইরফানের হাত থেকে তার হাত সরিয়ে নিল। আজ সে শেষ। ডুব গিলল, মুখ ফসকে বলে ফেলে, আপনার চামড়া বুঝি গন্ডারের, বলেই নিজে মুখ চেপে ধরল। তার বেফাস কথা যে শুধু মুখ ফসকে বেরিয়ে যায়। জমের সামনে দাঁড়িয়েও কথার লাগাম টানতে পারে না। ইরফান মাহিরার হিজাবের কোনা ছেড়ে মাহিরার বাম হাত শক্ত করে ধরে। মাহিরার মাথায় কিছু আসছে না। ওদিকে মাইশা আর রাইসা নিজেরাও বুঝতে পারছে না কি করবে। এই মেয়েটার এসব বদ অভ্যাস আগে গ্রামে দেখতো, তা না হয় মানা যায়, শহরে এসে অপরিচিত একজনের সাথে এমন কেন করছে? মাইরা বয়ে বয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, দেখুন আমায় ছাড়ুন বলছি, আমার বুড়ো জামাই আপনাকে ছাড়বে না বলে দিলাম। ইরফান মাইরাকে টেনে বাইরে নিয়ে যেতে চায়। এই ইডিয়েটকে আজকে সে একটা শিক্ষা দিয়েই ছাড়বে। মাইরা হঠাৎই মেঝেতে বসে পড়ে। ইরফান মাইরার হাত শক্ত হাতে ধরে রেগে তাকায়। শুদ্ধ আর রিপন হাঁ করে চেয়ে আছে মাইরার দিকে। এটা কি ভাই? মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনাকে দেখেই বুঝেছি আপনি হাই লেভেলের বালক, দয়া করে আমায় বাঁচান আপনার পাগল বন্ধুর হাত থেকে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকালো মাইরার দিকে। কি সাংঘাতিক মেয়ে, কন্টিনিউয়াসলি ইরফানকে পাগল বলে যাচ্ছে, আবার তাকে পামও দিচ্ছে যেন বাঁচিয়ে দেয়। শুদ্ধ মনে মনে হাসলো, কোন বুড়োর বউ এই মেয়ে, তার তো দুঃখ হচ্ছে সেই বুড়োর জন্য। ভাবনা রেখে ইরফানের হাত ধরে বলে, আরে বাচ্চা মেয়ে ছেড়ে দে। ইরফান মাইরার হাত ছাড়লো ঠিকই, কিন্তু আবারও মাইরাকে ধরতে গেলে মাইরার দ্রুত বসা থেকে উঠে এক দৌড় দেয়। ছাড়া পেয়েছে 1 সেকেন্ডের জন্য, সে সুযোগ কাজে লাগাবে না। কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে বাইরে বেরিয়ে যায়। ইরফানের হাত ফসকে যায়। মাইরা ততক্ষণে রেস্টুরেন্টের বাইরে চলে গিয়েছে। ইরফান শক্ত চোখে মাইরার দিকে তাকিয়ে থাকে। শুদ্ধ হা করে মাইরার দৌড়ে পগার পার হওয়ার দৃশ্য দেখল। বাদরের দৌড়ের স্পিড এই মেয়ের চেয়েও কম হয়তো।
চোখের পলকে হওয়া। ইরফান রাগে গজগজ করতে শুদ্ধর শার্ট ধরে কলার ধরে বলল, ওকে ছাড়বো না আমি। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, আমার শার্ট ধরে বলছিস ওকে ছাড়বো না? এসব কোন নীতি ফলো করে করিস বলবি? ইরফান বিরক্তির আগে শুদ্ধর কলার ছেড়ে হন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। রিপন টেবিলে বসে এদের সার্কাস দেখছিল এতক্ষণ। শুদ্ধ পাশ ফিরে একবার মাইরার বান্ধবীদের দিকে তাকালো। মাইশাও এদিকে তাকালো, শুদ্ধর সাথে চুকোচুকি হয়। শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে রিপনের পাশে গিয়ে বসে। রিপন একটা স্যান্ডউইচে কামড় বসিয়ে বলে, তোর ভাই কই গেল? শুদ্ধ ডান হাতের শার্টের হাতা গুটাতে গুটাতে বলে, যেখানে খুশি যাক, আমার পেট আগে ভরাই, সারাদিন পেটে কিছু পড়েনি। রিপন অপর পাশে খেয়াল করলে দেখলো সেই মেয়ের দুই বান্ধবীর মাঝে একজন শুদ্ধর দিকে তাকিয়ে আছে তো আছেই। রিপন মিটমিট হেসে বলল, আই থিঙ্ক তোকে দেখে একজন ক্রাশ খাইছে মামা। শুদ্ধ বিরক্তি হয়ে বলে, খেতে দে। রিপন ভ্রু কুঁচকে বলল, তুই একটা চান্স নে, বাচ্চা মেয়ে পুরাই মাখ। শুদ্ধ রেগে তাকায় রিপনের দিকে। রিপন মুখের লাগাম টানে। শুদ্ধ গম্ভীর গলায় বলে, মেয়েদের রেসপেক্ট করতে না জানলে ওদের নিয়ে কথাই বলবি না। রিপন বোঝানোর সুরে বলে, আরে আমি তো তোর ভালোর জন্যই বলছি, নেগেটিভ মিন করে কিছু বলিনি। শুদ্ধ খেতে খেতে বলে, তোকে চেনা আছে, নতুন না, আর আমাকে এসবে জড়াবি না, সময় মতো সোজা বিয়ে করে নিব। রিপন ব্রুকুচকে কিছু বলার আগেই শুদ্ধ আবারও বলে, আনসার পাবি না, তাই চুপচাপ খেয়ে নে, আমাকেও খেতে দে। রিপন আর কিছু বলল না। মাইরা রেস্টুরেন্ট থেকে দৌড়ে বেরিয়ে দেখে তারেক নেওয়াজ রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছে। মাইরা দ্রুত তার শ্বশুরের হাত ধরে বলে, বাবা আমাদের কথা শেষ, বাড়ি চলুন। তারেক নেওয়াজ কিছু বলার আগেই মাইরা নিজেই টেনে নিয়ে যায় তার শ্বশুরকে। তারেক নেওয়াজ ব্রুকুচকে বলে, বিল দিয়ে আসি আম্মু। মাইরার পা থেমে যায়। পিছন ফিরে দেখলো রেস্টুরেন্টের দরজার পাশে ইরফান দাঁড়িয়ে। অসম্ভব, আর এদিকে যাওয়া যাবে না। মিকি এসে বলল, বাবা ওদের আমি পরে দিয়ে দিব, আপনি আমায় বাড়ি নিয়ে চলুন প্লিজ। তারেক নেওয়াজ ব্রুকুচকে বলে, তোমার কি কোনো প্রবলেম হয়েছে আম্মু? মাইরা আমতা আমতা করলো। তার ছেলের বউ বাইরের এক ছেলের সাথে ঝামেলা বাঁধিয়ে এসেছে। হঠাৎই পেটে হাত দিয়ে বলল, বাবা আমার মারাত্মক বাথরুম পেয়েছে, প্লিজ চলুন। তারেক নেওয়াজ তমতম খেয়ে বলল, আচ্ছা আম্মু চলো। মাইরা একবার উকি দিয়ে দেখলো ইরফান এদিকেই আসছে, তাকে এখনো দেখেনি। সে দৌড়ে গাড়ির ওপর পাশে গিয়ে বসলো। তারেক নেওয়াজ মাইরার ব্যবহারে খানিকটা অবাক হয়েছে। মেয়েটা বেশ চঞ্চল, গ্রামের মেয়ে একটু আধটু এমন হয়। তবে মাইরা কয়েক ধাপ এগিয়ে মনে হলো। ছেলের বউ হিসেবে খারাপ লাগলো না। এরপর তিনি গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলেন। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, এ যাত্রায় বেঁচে গিয়েছে। ইরফান বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো। রাগে মাথা ফেটে যাচ্ছে, সব কিছু অসহ্য লাগছে। হন করে তার সাইড করে রাখা গাড়িতে উঠে বসে। তখনই তার ফোন রিং হয়। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করলে দেখে তার মা। ফুস করে শ্বাস ফেলে রিসিভ করে, বলো। এপাশ থেকে রুমা নেওয়াজ বলে, তোমার খালামণিরা এসেছে, বাসায় এসো। ইরফান বেশ কিছুক্ষণ চুপ থাকে, কোনো আনসার করে না। তার মা আবারও বলে, বাচ্চাদের মতো পাগলামি করবে না, তোমার খালামণি তোমাকে দেখতে চেয়েছে, আশা করি আজ শুদ্ধর বাসায় না গিয়ে এখানে আসবে। ইরফান এবারও চুপ, গাড়ির স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে। রাগ কমেনি বিন্দুমাত্র। একটু আগে রাগ কমার আগেই মনে পড়লো বাড়িতে এক বাচ্চা আছে, যাকে তার গলায় তার বাবা মা ঝুলিয়ে দিয়েছে। সেই রাগে কথা বেরোচ্ছে না। রোমা নেওয়াজ ভেজা গলায় বলে, তোমরা বাবা ছেলে পেয়েছোটা কি বলবে? তোমার বাবা আমার কথা শোনেনি, এখন যখন বিয়েটা হয়ে গিয়েছে তুমি আমার কথা শুনছো না। মায়ের ভেজা কণ্ঠে ইরফান কিছুটা দমে গেল, চোখ বুজে শ্বাস ফেলে বলল, আসছি। এই বলে কল কেটে তার বাড়ির দিকে গাড়ি ঘোরায়। তো আজকের পর্ব এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো সবার আগে পর্ব পাওয়ার জন্য।